মা, আমাকে একটা বোন এনে দাও না, আমি বোন নিয়ে খেলা করব। আমার একা লাগে মা। রোহিণী হেসে দিয়ে বলতো, আল্লাহ চাইলে আমার শাহমির বাবার একটা না দুইটা বোন আসবে, কিন্তু এর জন্য অপেক্ষা করতে হবে তোমাকে। আমি যে এই ফর্মুলা বানাচ্ছি এটা যে অনেক গুরুত্বপূর্ণ। রাজ প্রশ্ন উকি দিয়ে দেখে নাকে আঙ্গুল দিয়ে বলে, কি বিশ্রী গন্ধ! এটা দিয়ে কি করে? এটা কৃষি কাজে ব্যবহার করতে হয়। মাটিতে দিলে গাছ বৃদ্ধি হতে সময় নিবে না। যে সবজি আমরা পাবো ওগুলো ভেজাল মুক্ত। আজকাল সবজিতে ফলে কত ভেজাল, এগুলো থেকে রেহাই পেতেই এই ফর্মুলা। আর এই যে শিশি দেখছো, এটা পানিতে দিতে হবে মাছ চাষের জন্য। এখানে এক এক শিশি এক এক কাজের। এই পচা গন্ধের জন্য বোন আনবে না তুমি? এটা কৃষিকাজে ব্যবহার করতে হয়। মাটিতে দিলে গাছ বৃদ্ধি হতে সময় নিবে না। যে সবজি আমরা পাবো ওগুলো ভেজাল মুক্ত। আজকাল সবজিতে ফলে কত ভেজাল, এগুলো থেকে রেহাই পেতে এই ফর্মুলা। আর এই যে শিশি দেখছো, এটা পানিতে দিতে হবে মাছ চাষের জন্য। এখানে এক এক শিশি এক এক কাজের। রোহিণী খান হেসে দেয় উচ্চস্বরে। সাথে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা মাহমুদ সর্দারও হেসে দিতেন। কত মূল্যবান জিনিস, আর তার ছেলে তখন নাক সিটকাতো। আজ ওটার উত্তরেই আজ ওটার উদ্ধারেই রাজের যত সময় ব্যয়, সেই সময়টা কতই না মধুর ছিল। মাহমুদ সর্দার নিজের কাজ সেরে বাড়িতে এসে বউ সন্তান নিয়ে হাসি আনন্দে দিন কাটাতেন। এক দুর্ঘটনা সব পরিবর্তন করে দেয়। রোহিণী মারা যায়, রাজ নিশ্চুপ হয়ে যায়। মাহমুদ সর্দার বাড়িতে আসতে চাইতেন না। স্ত্রীর স্মৃতি তাকে কুরে কুরে খেত। না পেরে মহসিন সর্দার মালিনীর সাথেই বিয়ে দিলেন মাহমুদ সর্দারকে। বিয়ের পরেও মাহমুদ সর্দার বাড়িতে তেমন আসতেন না। একই রূপে বউ পেলেও ভালোবাসা তো একজনের মাঝেই ছিল। রাজ না পেল তখন মায়ের ভালোবাসা, আর না পেল বাবার। কষ্টে কষ্টে ছেলেটা তার একা একা জীবন কাটায়। এরপর আহান সর্দারের স্ত্রী অবনী তার বান্ধবী শাহানা পারভিনের সাথে মোহন সর্দারের বিবাহ ঠিক করে। বিয়েটা ঠিক মূলত মহসিন সর্দার করেন, অবন্তী শুধু সাহায্যকারী ছিল। শাহানা পারভিন আসার পর সবকিছু স্বাভাবিক হয়। রাজ এক মাতৃত্বের স্বাদ পায়। শাহানা পারভিন রাজকে আগলে রাখে। ভাইয়ের বিয়ের কারণে মাহমুদ সর্দার কয়েকদিন বাড়িতে থাকতেন। এছাড়া প্রায়ই তিনি রোহিণীর কবরস্থানের আশেপাশে আর কাজ নিয়েই থাকতেন। মোহন সর্দারের বিবাহের বছর এক পর মহসিন সর্দার মারা যান। এভাবে কি থেকে কি হয়ে গেল সময়ের কারণে যেন কেউই ধরতে পারল না। চোখের পানি মুছে মাহমুদ সর্দার বর্তমান নিয়ে ভাবলেন। ভেবেই দীর্ঘশ্বাস নিলেন। রাজ কার থেকে বোন চেয়েছিল আর কার থেকে পেল, সবই যে নিয়তি। মাহমুদ সর্দার আজও তার প্রিয়তমা স্ত্রীকে বলতে পারলেন না। রোহিণী খান, যে কিনা নিজের স্বপ্ন পূরণের সাথে ঘর সংসার সামলাতে পারত, আর তারই বোন মালিনী খান, তারই বিপরীত চরিত্র। কোনো দিকে তার মনোযোগ নেই। কেমন যেন নিজ ভাবনার ব্যক্তি তিনি। এমন না যে মাহমুদ সর্দার তাকে বুঝতে চায়নি। স্বামী হিসেবে তিনি মালিনীকেও যথেষ্ট সম্মান দিতে চেয়েছিলেন, নিয়তিকে মেনে নিয়েছিলেন। কিন্তু মালিনীর ব্যবহার তাকে বিষণ্ণ করে দিত। মাহমুদ সর্দার চশমা চোখে দিয়ে আবারও চলে গেলেন অনুষ্ঠানের দিকে। রাজ দেখল তার বাবাকে যেতে। রাজ মৃদু হেসে বলে, তোদেরকে আমি একটা জিনিস শিখিয়ে দিই। কেউ যদি দেখবি একটু আঘাত করছে তোদেরকে, তোরাও তাকে একই নিয়মে পাল্টা আঘাত করবি। দুই বোন অবাক হয়ে বলে, মানে? আরে বোকা বোনেরা আমার, তোদেরকে যে বিষয়টি আঘাত করেছে, তোরা কি চাস না তারাও আঘাত পাক? হিয়া চুপ থাকলেও সিয়া ক্ষিপ্ত হয়ে বলে, হ্যাঁ চাই তো। আমি তো ওনার আর এসব ব্যবহারে বিরক্ত। তুইও এবার তাকে বিরক্ত করে দে। কিভাবে? যেভাবে তোকে রাগিয়ে দেয় ঠিক সেইভাবে। সিয়া কিছুক্ষণ ভাবলো, ভেবে বলে, ডান্স করবো নাকি? কিন্তু আমি তো একটু গোলুমোলু। হিয়ার মতো সিলিম হলেও না মানতো। একটু গুলোমুলো তাতে কি এমন হয় শুনি? ঢেপসি মোটাও তো না। হিয়ার থেকে প্রশংসা পেয়ে সিয়া অবাক। রাজ হাসলো শুধু। সিয়া হিয়ার হাত ধরে বলে, তাহলে তুইও পার্টনার নিয়ে নাচ করবি? আমি কোন দুঃখে নাচতে যাব? আমার মনে থোড়াই না আগুন জ্বলে। রাজ দুজনের মাঝে হাত উঠিয়ে দুজনকে শান্ত করে বলে, তোরা এবার ঠিক কর, একা না দোকান আজ করবি, আমি গেলাম। কিন্তু আমার বিয়ের মতো এই অনুষ্ঠান ভণ্ড করবি না বলে দিলাম। বলেই রাজ চলে গেল। সিয়া রাজকে যেতে দেখে বলে, তুই যে রুদ্র ভাইয়াকে দেখে জ্বলছিস, এটা মনে হয় আমি জানি না। ফালতু কথা বলবি না, তোর ওই নষ্ট হবু দেবরের জন্য আমি জ্বলি না।
নাটক করবি না কিন্তু হিয়া, আমি কিন্তু তোর বোন হই, তোর মন পড়তে জানি। কেমন উদ্ধার করেছিস মন পড়ে। শোন হিয়া, ভাইয়া কিন্তু ভালোই বলেছে, আমাদের এটা করা উচিত, না হলে ওরা শুধু কষ্ট দিয়ে যাবে আর আমাদের শুধু কষ্ট পেতে হবে। এটা আমি অন্তত বারবার কষ্ট থাকতে চাই না। এখন আমি অন্তত বারবার কষ্টে থাকতে চাই না, তাই আমি নাচতে যাচ্ছি। তুই কি করবি তোর ব্যাপার। পার্টনার কোথায় পাবো শুনি? অহরর জেন্টালম্যান আছে এই পার্টিতে, তোর কি নজর নেই? মনে মনে হিয়া বলে। একজনকে দেখেই কুল পাই না, বাকিদের কি দেখবো? স্বাভাবিক কণ্ঠে বলে। খেয়াল করিনি আমি, চল তাহলে। সিয়া আর হিয়া পার্টনার খুঁজতে থাকে। এদিক ওদিক তাকিয়ে দেখলো ওদের দিকেই দুজন যুবক চেয়ে আছে। দৃষ্টি এমন যে এরা শুধু অনুষ্ঠানে সিয়া আর হিয়াকেই চেনে। সিয়া এবার হিয়ার কাঁধে হাত রেখে বলে। ওদেরকে দেখেছিস? হিয়া পরখ করে দেখে বলে। সামনেই তো আছে, কেমন যেন লুচ্ছা লুচ্ছা দেখতে। আরে লাগতো লুচ্চা, ড্যান্স তো পারবে। আরে কেমন বাজে নজরে আছে দেখতে পাচ্ছিস না নাকি? আমার মতো তোরও চশমা লাগবে? সোনিয়া, লুচ্চা ছেলেদের ড্যান্স অনেক সুন্দর, আর 5 মিনিটের জন্যই তো ড্যান্স। তুই আর আমি আহামরি নাচতে জানি নাকি? পারফেক্ট নাচতে ওরা আমাদের সাহায্য করবে। ঠিক হবে কি সিয়া? আলবাত হবে, আর ওরা আমাদের সাথে অসভ্যতা করতে পারবে না। মন্ত্রীর বোন আমরা, কিছু করলে ভাই ওদের হাত টুকরো টুকরো করে দেবে। দুনিয়ার সব মানুষ জেনে রাখছে আমরা কার বোন। জানা দরকার, চল তো। সিয়া আর হিয়া ওদের কাছে গেল। রুদ্র ভ্রুচিয়ে দেখছে দুজন যুবকের সাথে সিয়া আর হিয়াকে কথা বলতে। রুদ্র ইশারা করে আদ্রকে বলে। গন্ডগোল পাকাতে চাইছে হয়তো, তার সাথেই তো ইয়াবাকি কথা বলছে। এদিকে তোকে যেন কি বলে। মুখটা পাংশুটে করে বলে রুদ্র। আদ্র মৃদু হাসে। রুদ্র হিয়ার দিকে তাকিয়েই বলে। আদ্র আর রুদ্র নজর রাখছে সিয়া ও হিয়ার দিকে। এর মাঝেই চারপাশ অন্ধকারে ছেয়ে গেল। অন্ধকারে কেউ কারো মুখ দেখতে পারছে না। সবাই তোড়জোড় শুরু করে দিল কি হয়েছে জানার জন্য। এর মাঝে সবার চোখে মুখে লাল নীল সবুজ রঙের ছোট ছোট আলোর দেখা মিলে। ড্যান্স ফ্লোরে দেখা যায় দুজন যুবতীর, যাদের এন্ট্রির সাথে আলোকিত হয় পরিবেশ। সবাই হাততালি দিল দুই যুবকটিকে দেখে। রাজ সিটি বাজিয়ে বলে। সাব্বাস আমার বোনেরা। মায়া চোখটা কুঁচকে রাজের দিকে ফিরল। এদের বিষয়টা মায়া তেমন ভালো কিছুই জানে না। নিজের প্রতিশোধে এতটাই মশগুল যে এসবে খোঁজ নেওয়া হয় না। সিয়া আর হিয়া ড্যান্স ফ্লোরে এসেই ড্যান্স শুরু করে। তোলে আধ মেলো গোল্ডেন ঝুমকা, মে কানা মে চুপা চুপ চুমকা। তোলে আধ মেলো गोल्डन झुमका, मैं काना में छुपा छुप झुमका। बन जाबे मैंने शॉपिंग करा दे, चिटिया कलाइया बे ओ मैं भी चिटिया कलाइया बे, चिटिया कलाइया बे ও বেবি চিটিয়া কালাইয়া বে। নাচের মাঝেই পিছন থেকে দুজন যুবক আসে। হিয়ার হাত ধরে একজন, সিয়ার হাত ধরে একজন, হিয়ার হাত ধরে আরেকজন গানের সাথে পারফর্ম করছে, যেটা দেখে চোখে মুখে হিংস্রতা প্রকাশ পায় দুজন যুবকের। আদ্র ওর চশমা ঠিক করে তাকালো সিয়ার দিকে। রুদ্র তাকিয়ে আছে হিয়ার বাম হাতের কাঁধের দিকে। লেহেঙ্গার ওড়নাটা বেশ খানিকটা ঝুঁকে আছে হিয়ার, একটু অসচেতন হলেই যেন পড়ে যাবে। এদিকে হিয়ার পার্টনার হিয়ার কাঁধে হাত রেখেছে, তার নজর যেন বিশ্রী। সে নিজে থেকেই চাই হিয়ার ওড়নাটা খুলে যাক। রুদ্র হাত মুষ্টি করে আছে, দৃষ্টি এড়ায়নি মায়া ও রাজেরও। রাজ যেই উঠতে যাবে মায়া ওকে আটকে দিয়ে বলে। লাভ রিভেন্স লাভ পার্টনারের মাঝেই সীমিত থাকা ভালো। রাজ মায়ার কথা শুনে নিজেকে সামলে রুদ্রের দিকে তাকালো। রুদ্রের হাত মুষ্টি দেখে বুঝে গেল মায়ার কথা। ছেড়ে দিল বোনের সুরক্ষা অন্যজনের হাতে। যার কাছে বোনকে বিয়ে দিবে কিছুদিন পর, তাকে একটু পরীক্ষা করাই যায়। এক বোন কেন চোখের পানি ফেলবে? একা বোন কেন চোখের পানি ফেলবে? আদ্র রক্তিম দৃষ্টি দিয়ে রুদ্রের পাশে এসে বলে। আজকে রাতে আমার কেবিনের পাশটা ফাঁকা আছে, তুই ব্যবস্থা করলে ওখানে ফ্রিতে কারো অপারেশন করাতে পারি। রুদ্র আর চোখে আদ্রকে দেখে মৃদু হাসলো। অতঃপর তাকালো ড্যান্স ফ্লোরের দিকে। হিয়ার ওড়না নামার আগেই ও ড্যান্সের মাঝে হাত উঠিয়ে সামলে নিয়েছে।
হিয়া ওর আগের সাথে তাকালো ওর ড্যান্স পার্টনারের দিকে। মন তো চাচ্ছে এখানেই পুঁতে দিতে, কিন্তু রুদ্রকে দেখাতেই এত নাটক। ড্যান্স শেষ হতেই হিয়া ওর পায়ের হিল দিয়ে যুবকটির পায়ের উপর দিল এক চাপ। যুবকটি ব্যথায় কুকিয়ে ওঠে, পা ধরে বসে পড়ে। হিয়া মুখে হাত দিয়ে বলে, আমি দুঃখিত, বুঝতে পারিনি এভাবে লেগে যাবে। সিয়াও কম না, এতক্ষণ তার কোমরে হাত দিয়ে চাওয়া যুবকটার 12টা বাজিয়ে দিল। যুবকটি যখন সিয়ার দিকে হেসে হেসে তাকালো, সিয়া সঙ্গে সঙ্গে ওকে ল্যাং মেরে ফেলে দিল। দৃশ্যটা চোখ এড়ায়নি আদ্রের। মৃদু হেসে বলে, এই সামান্য শাস্তি তো তার প্রাপ্য নয় প্রেয়সী। হি ডিজার্ভ মোর পানিশমেন্ট ফর টাচ মাই লাভ। সিয়া আর হিয়া ওদেরকে না উঠিয়ে নিচে নেমে আসে। রাজের কাছে এসে রাজকে জড়িয়ে ধরে দুই বোন, তারপর মায়াকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাদের বারবি ডল ভাবি, দেখতে একদম ডলের মতো। মায়া সহানুভূতির হাসি দিল। রাজ মায়ার দিকে তাকিয়ে বলে, তোদের এই দল ভাবি আমাকে কখন করে কিল। বিড়বিড় করে বলা কথা শুনতে পেল না কেউই। সবাই যার যার জায়গায় চলে যেতেই ড্যান্স ফ্লোরে চলে আসে আরো এক জুটি। ব্ল্যাক স্যুট পরে উল্টো দিকে ফিরে ড্যান্স করছে সে। অনেকেই তাকে চিনলেও চিনতে পারছে না মালিনী ও সোনালি। গানের তালে যেই সে পিছনে ফিরে, মালিনী হেসে দিয়ে বলে, বীর বাবা। সোনালির কোনো ভাবান্তর দেখায়নি। বীর নাচ করছে। माशाल्लाह 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 चेहरा है माशाल्लाह नैनों पे नैनों का पहरा है माशाल्लाह तुझको चुराया है पाया है ये जहां। বীরের সাথে থাকা মেয়েটির মুখ এতক্ষণ পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখা ছিল। এরপর সেও মুখ থেকে টান দিয়ে কাপড়টা খুলে। এবার ঝটকা খায় সোনালি। চোখ বড় বড় করেই বলে, যারা যারা নাচতে থাকে। माशाल्लाह माशाल्लाह चेहरा है माशाल्लाह रब तेरे इश्क का लहरा है माशाल्लाह मुझको चुराया है पाया है ये जहां। যারা এসে বীরকে জড়িয়ে ধরে ডান্স করে। এটা দেখে মাথায় যেন বজ্রপাত পড়ল সোনালির মাথায়। বীর এই চাহনি দেখে যারাকে আরো শক্ত করে আলিঙ্গন করে নেয়। রাজ মায়ার কানের কাছে মুখ নিয়ে বলে, কিভাবে চিপকা চিপকি করছে তোমার ভাই, আর আমি তোমার একটু হাত ধরলেও দোষ হয়ে যায়। শাট আপ মন্ত্রী মশাই, আমার ভাই এমন ছিল না, এই চিপকু এসে বানিয়ে দিয়েছে ওকে। আসলেই শালা আমার ছিল প্রেমের দিক থেকে ছিল আলাভোলা, এখন দেখি কেমন ডান্স দিচ্ছে জাগানাগা। মায়া চোখ রাঙিয়ে তাকালো। মাহমুদ সর্দার রাজের পিছন থেকে এসে বিড়বিড়িয়ে বলেন, তাণ্ডব শুরু হলো বলে ছেলের বিয়েতে কি শান্তিমতো আনন্দ করতেও পারবো না নাকি? তোমার বউ আর তার পরিবার তোমাকে সুখে রাখতে চায় না, সেহেতু তুমি সুখে থাকবে কিভাবে বলো? আমার বউয়ের পরিবারের বড় ঝামেলা তো তুমি। এই ঝামেলাকে পৃথিবীতে আনার পেছনে আসল দোষী তো তুমি বাবা। মাহমুদ সর্দার কপাল চাপড়ালেন। এসেছিলেন ছেলের থেকে সান্ত্বনা নিতে, ছেলে আরো বেশি তাকে গুলিয়ে দিচ্ছে। অবশ্য তার জীবনে আসা ব্যক্তিগুলো কেমন গুলিয়ে যাওয়ার মতো। এই যে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী, দুজনেই যমজ ছিলেন, তারা এক ঝামেলা। নিজের বাড়িতে আরেক ঝামেলা। মোহন সর্দার তো উটকো ঝামেলা বাঁধালো। শাহানা পারভিনের তরফ থেকে এলো মায়া। এরপর সোনালীকে বিয়ে করে এলো মিহির ও মিলি। এদিকে মাহমুদ সর্দারের শালার ছেলের সাথে মোহন সর্দারের শালীর মেয়ের সম্পর্ক। তার উপর আবার সোনালী চালছে আরেক চাল। এগুলোর মাঝে আছে তার লাগামহীন পুত্র। তার দুই কন্যা আবার তারই বাবার দ্বিতীয় পক্ষের নাতিদের দিকে গলে যাচ্ছে। বেচারা বৃদ্ধ লোকটার জীবন ঘেটে ঘ হয়ে গেছে। বীর যারা ড্যান্স শেষ করে নিচে নেমে আসে। বীর নামার সময় ওর স্যুট ঠিক করে নেয়। যারা বীরের পাশেই আছে। যারা একটু ভয়তেই আছে। বীর যারার হাত ধরে শক্ত মুখভাব নিয়ে এগিয়ে গেল মায়ারাজের দিকে। রাজকে জড়িয়ে ধরে বীর মায়াকে জড়িয়ে ধরে যারা। সোনালী এক পা এগোতে নিবে, বীর হাতের তুড়ি বাজালো। ঠিক সাথে সাথে এগিয়ে এলো কিছু গার্ড দেখে সোনালী চুপসে গেল। পিছন থেকে একজন গার্ড কিছু বক্স নিয়ে আসে। বক্সগুলো নিয়েই মাহমুদ সর্দারের সামনে রাখে। এক একজন গার্ড এক একটা বক্স খুলতেই গহনা দেখা যায়। ডায়মন্ডের নেকলেস দেখে ব্রু কুচকে এলো সবার। এরপর আরো কিছু আছে। এগুলো দিয়ে বীর বলে, বোনের শ্বশুরবাড়ির লোকেদের সাথে প্রথমবার সাক্ষাৎ করলাম, ভাই হিসেবে কিছু দেওয়া তো আমার প্রাপ্য।
মাথায় কিছুই ঢুকলো না মালিনী, সোনালি ও মোহন সর্দারের। এছাড়া সিয়া, হিয়াও, মিলি এরাও কিছু বুঝলো না, কারণ বীর তো সম্পর্কে তাদের মামাতো ভাই, ভাইয়ের বোন মানে তো তাদেরও বোন। তাহলে এতদিন একে কোথায় রেখেছিল? হিয়া এসে সিয়াকে বিড়বিড় করে বলে, আচ্ছা, ভাবির তো বয়স বেশ ভালোই। ভাবির জন্মের সময় কি আমাদের কেউ জানতো না? কারণ বাচ্চাদের মধ্যে আমরাই তো লাস্ট পয়দা হয়েছি। শুনেছি বীর ভাইয়ের কোনো ভাই বোন নেই। এই বোন কোথা থেকে আসলো? আসমান থেকে টপকে পড়েছে, ঠিক তোর মতো। তুই যেমন আমার পরে অপ্রয়োজনে এসেছিস, ঠিক তেমন। ফালতু কথা বলবি না ভুটকি। চুপ কর শুটকি। আমি কি জানি নাকি ওরা কিভাবে ভাই বোন হলো? তুইও যেদিন ডাউনলোড হয়েছিস, আমিও সেদিন 5 মিনিট আগে ডাউনলোড হয়েছি। মূর্খ তুই, বড় হয়েও কোনো কাজের না। আসছে আমার শিক্ষিত রে, চুপ থাক, আগে শুনতে দে ওরা কি বলে। হিয়া চশমা ঠিক করে মন দিল ওদের কথা শুনতে। মালিনী অবাক হয়ে বলে, তোর বোন মানে? এই মেয়ে কিভাবে তোর বোন হয়? বীর উল্টো ঘুরে বলে, প্রথমত, বোনকে এই মেয়ে নয় নিজের বৌমা বলতে শিখো ফুপু। দ্বিতীয়ত, আমার বোনকে আঘাত দেওয়ার চেষ্টাও করবে না। তোমার বোন হলো কিভাবে? তোমার বাবা মায়ের আরো সন্তান আছে বলে তো আমাদের জানা ছিল না। এটা তো আমাদেরকে বলো। সোনালির কথা শুনে বীর ভিলেনি হাসি দিয়ে বলে, রক্তের সম্পর্ক না থাকলেও ভাই বোনের বন্ধন আমাদের গড়েই উঠেছে। এই বিষয়ে জানে আমার বাবা মা। মালিনী ভ্রুকুটি করে বলে, আমাদের তো জানাই নেই। হয়তো খেয়াল ছিল না, অথবা গুরুত্ব দেয়নি বিষয়টি। কারণ বোনকে যখন আমি আমার বাগান বাড়িতে স্থান দেই, মাকে জানিয়েই দেই। বাবা আপত্তি করেনি। ওদের পরিচয় কি? আমার এক আন্টির সন্তানেরা। আন্টির অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি আমার কাছে রেখেছি। এবার নিশ্চয়ই জিজ্ঞাসা করবে না যে আন্টিটা কে। আমার মা বাবাও এত কিউরিয়াস ছিল না যতটা তোমরা আছো। দমে গেল সোনালি আর মালিনী। বীরের কথার মাঝে ধারালো ভাব আছে। রাজের কথার মতো তেরা না। যেটা বলবে ওটাই শেষ কথা। যদিও রাজ নিজেও এমন, কিন্তু রাজের সাথে কথা বলতে গেলে একটু সাহস পাওয়া যায়। রাজ মানুষকে যতটা পরোয়া করে, বীর তাও করে না। সোনালি এবার জারার উদ্দেশ্যে বলে, তোকে আমি কতবার কল করেছি, কোথায় ছিলি এতদিন? আমার খাঁচায় বন্দি ছিল। আপনার কোনো সমস্যা? বীরের থেকে এমন কথা শুনে সোনালি ভ্রু কুচকালো। মালিনীকে ইশারা করতেই মালিনী মিষ্টি হেসে এগিয়ে এসে বলে, তুই কি ওকে ভালোবাসিস বীর বাবা? জারা তাকালো বীরের দিকে। ভালোবাসার কথা এখনো সে শোনেনি। এতদিন তো শুধু দেখেছে বীরকে অধিকার দেখাতে। ভালোবাসার কথা কি বলবে বীর? ভাবছে আর চেয়ে আছে। সেই সাথে বীরের দিকে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে সকলে। বীর জারার দিকে তাকিয়ে থেকেই বলল, ভালোবাসার কথা কি এখন আমি তোমাদের মাঝে গান গেয়ে বিতরণ করব? মুখটা চুপসে গেল জারার। একটু ভালোবাসার কথা বলতেও পারলো না এই লোকটা। বীর জারার মাঝে এই চাহনি দেখে এসে দেয়। রাজ বিড়বিড় করে বলে, প্রেমের জলে ভেসে মরবে, কিন্তু ডুব দিয়েও বুঝতে দিবে না ডুবে আছি। এরা কথা বাড়াবে, এর মাঝেই সোনালির কাছে কল আসে। সোনালি রিসিভ করে কিছু শুনতেই শয়তানিয়ে হাসি দিল। রাজের দিকে তাকিয়ে বলে, ভিতরে আসতে দাও ওকে। সোনালি এবার সবার মাঝে দৃষ্টি আকর্ষণ করে বলে, আচ্ছা এগুলো পরে দেখা যাবে, কিন্তু আজকে আমি সর্দার পরিবারের জন্য সব থেকে বড় উপহার এনেছি। ওটা আগে সবাইকে দেখিয়ে দিই। যেটার জন্য এতদিন সবাই আমাকে দায়ী করেছে, আমি সেই দায়ভার থেকে নিজেকে হালকা করতে চাই। সোনালির চোখে বিন্দু পানি দেখা দিল। শাড়ির আঁচল দিয়ে পানিটা মুছে বলে, আজকে আমি একটু হালকা হব। রাজ গলা খাকারি দিয়ে বলে, আপনি কবে ভারী ছিলেন? হালকা ছিলেন বলেই তো আমার কাকার গলায় লাফ দিয়ে বাদুরের মতো লটকে পড়লেন। মিটমিট করে হেসে দেয় আশেপাশের সবাই। মাহমুদ সর্দার নিজেও সবার আড়ালে হেসে দিলেন। ছেলের এই মুখের উপর করা অপমান কিছু কিছু সময় তাকেও বিনোদন দেয়। সোনালি হালকা কেসে বলে, আজকের উপহারটা তোমার জন্য খুব স্পেশাল রাজ। রাজের এক ভ্রু উঁচু হলো। সন্দেহ বাসা বাঁধল। কোন বিপদকে স্পেশাল জানাচ্ছে সোনালি বুঝল না। সোনালি হাতটা গেটের দিকে তাক করে বলে, আমাদের রাজের জীবনে আসা সেই ছোট্ট মেয়েটা
যাকে রাত ছোটবেলায় পুতুল বউ বলে ডাকতো। এতদিন সে আমাদের থেকে দূরে থাকতো, অনেক খুঁজে পেয়েছি তাকে। আমাদের সর্দার বংশের প্রথম কন্যা মোহনা সর্দার। টাসকি খেলো রাজ ও বাড়ির যুবক সদস্য। এরা তো এসবের কিছুই জানতো না। রাজ আর চোখে একবার মায়াকে দেখে নিয়ে আবারও সামনে তাকালো। কমিউনিটি সেন্টারে গেট দিয়ে ভিতরে ঢুকলো রুবি। রুবিকে দেখে রাজ মুখটা পাংশুটে করে মায়ার দিকে ফিরে বলে, অরিজিনাল বইয়ের কর্মচারী কিনা আমার পুতুল বউ। মায়া রাজের দিকে ফিরে একটা টেডি হাসি দেয়। রাজ চোখ ছোট ছোট করে মায়ার কানের কাছে মুখ নিয়ে বলে, খেলাটা যখন দুইটা বউ নিয়েই, তাহলে আমি দুইটা বউ নিয়ে না হয় খেললাম। মায়া চোখ রাঙিয়ে বলে, ওই মেয়ের দিকে তাকালে আপনার চোখ আমি উপড়ে ফেলবো মন্ত্রী মশাই। এতটা জলে তোমার মন? স্বামী হন আপনি আমার। আমি এমন কোনো আলাভোলা নারী না যে স্বামীর কুদৃষ্টি অন্য নারীর প্রতি দেখে মুখে কুলও পেতে থাকবো। আমি মায়াবতী হই স্বামীর ভালোবাসায়, কিন্তু হিংস্রবতী হই ধোকায়। রাজ মায়ার মুখে ফু দিয়ে বলে, আমার মায়াবতীর এই হিংস্র রূপ দেখে অন্য নারীর দিকে তাকানোর ইচ্ছেটাই থাকে না। সোনালি ব্রুকুচকে বলে, তোমার পুতুল বউ এসেছে রাজ, তুমি খুশি হওনি? সোনালি চায় মায়ার সাথে এক্ষুনি ঝামেলা বাঁধাতে, কিন্তু রাজ খেলা ঘুরিয়ে দিতে পিছপা হলো না। রাজ এবার বিটকেল মার্কা হাসি দিয়ে বলে, সতীনের মেয়ে এসেছে, আপনি আপনার স্বামীকে পরিচয় করিয়ে দিন। সোনালির মুখ চুপসে গেল। এদের সাথে কথাতে পারা যায় না, তাও দমে না গিয়ে বলে, বাবা মেয়ের মিলন তো হবেই, কিন্তু মেয়েটা এসে ধরে বারবার পুতুল বরের খোঁজ করেই যাচ্ছে। তুমি কি তাকে মানতে পারছো না? রুবি শুকনো ঢোক গিলছে। এ কোন বিপদের সম্মুখীন হলো সে? মায়া আর রাজ স্বামী স্ত্রী, এখন সে মোহনা সেজে এসে দেখছে মায়ার স্বামী সেই পুতুল বর। ফোনে তো মায়া অ্যালার্ট করেছিল পুতুল বরের কাছে না যেতে। এদিকে সোনালি সেই পুতুল বর নিয়েই পড়ে আছে। বেচারি মনে মনে বলে, আমি ফাঁসা গেছি মাইনকার চিপায়। মিস্টার শামির রাজ সর্দারের পার্টিতে আজ পুরো পুতুল বউ নামক এক নারীর আগমন। এর আগেও মন্ত্রী SRS এর বিয়েতে বউ পালিয়েছিল বলে তাকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। তার ঠিক কিছুক্ষণ পরেই জানা যায় পলাতক মেয়েটি শুধুমাত্র তার অভিনয় ছিল। আসলে বিয়েটা তো তার মিসেস মায়ার সাথে হবার কথা। এক ব্যক্তির জীবনে এতগুলো নারীর আগমন আমরা একের পর একভাবে আসতেই দেখেছি। এগুলো নিয়ে আদৌ সঠিক তথ্য আমরা পাচ্ছি না। সাংবাদিকের এমন মতামতে পিছনে থেকে ক্যামেরার সম্মুখীন হয়ে রাজ বলে, আমার সংসার জীবন নিয়ে এতটা চিন্তিত হতে আমি আমার বাবাকেও দেখিনি যতটা এই ব্যাটা সাংবাদিক হয়। আমি বুঝলাম না, এই ব্যাটাকে আমার সংসার নিয়ে ডিপ্রেশনে যেতে কে বলেছে? সাংবাদিক যুবকটি ব্যাককল বনে গেল। এভাবে মুখের উপরে ঠাস করে অপমান? অবশ্য মন্ত্রী বলেই সম্ভব। ক্ষমতা আছে, চোপাটাও আছে। সরাসরি ভিডিও চলছিল, তাই অনেকের অনেক মতামত দেখা যায়। যেগুলো পড়ছিল রুদ্র। নিউজগুলোর এক একটা আপডেট রাজের কাছে জানালো রুদ্র। সব শুনে রাজ মাইক নিয়ে অ্যানাউন্স করতে যায়। সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলে, আজ আপনাদের কিছু অতীত সম্পর্কে জানিয়ে দিই। সবাই এগিয়ে আসে অতীত জানতে। মিডিয়ার লোক তো আরো আগে এগিয়ে, ক্যামেরা নিয়ে হাজির। রাজ দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমি যখন ছোট আমার মা মারা যায়। তার নাম রোহিণী খান, একজন কৃষি বৈজ্ঞানিক। এরপর আমি পুরো একা হয়ে পড়ি। আমার বাবাও রাজনীতি করতেন। মায়ের মৃত্যু সামলাতে তার অনেক কষ্ট হয়, কারণ মা বাবার প্রেমের বিয়ে ছিল। বাবা অনেক সময় আত্মহত্যা করতেও চায়। শেষের বাক্যটি শুনে সবাই মাহমুদ সর্দারের দিকে তাকালো। মাহমুদ সর্দার চোখ থেকে চশমা খুলে রুমাল দিয়ে চোখটা মুছলেন। রাজ আবারও বলতে শুরু করে, এরপর কয়েক মাস যেতেই বাবাকে বিয়ে দেয় আমার মায়ের যমজ বোন মালিনী খানের সাথে। এটা অনেক বুঝিয়ে আমার দাদু আর নানু করেন। তাদের বিয়েটাও আমার ছোট মন মানতে নারাজ ছিল। প্রথমত সৎমা বলে এও এসে কান ভাঙত। আমি এড়িয়ে যেতাম আমার দ্বিতীয় মাকে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার তখন কি অবস্থা ছিল। সবাই রাজের কথা শুনে কষ্ট পেল যেন। রাজ অবশ্য মালিনীর কিছু বিষয় ধামাচাপা দিয়ে বলেছে, মালিনীকে মহৎ বানানোর জন্য। শেষমেশ দেখতে গেলে সেই সর্দার বাড়ির সদস্য। মাহমুদ সর্দারের বউ হিসেবে সে সম্মান প্রাপ্য। রাজের সাথে হওয়া অনাদর না বলাই শ্রেয়। রাজ একটু থেমে বলে, আমার বাবা ও দ্বিতীয় মায়ের বিয়ের কয়েক বছর পর আমার সেজো কাকা মানে আহান সর্দারের ওয়াইফ তার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার ছোট কাকার বিয়ে দেয়া হয়।
বৈবাহিক জীবন মোটামুটি ভালোই যায়। সব থেকে ভালো দিন যায় আমার জন্য। আমার ছোট মায়ের মধ্যে আমি মায়ের স্নেহ পেতে থাকি। তাদের বিয়ের 4 মাসের মাথায় আমার ছোট মা নব নব মা হওয়ার অনুভূতি পায়। ছোট মায়ের গর্ভে বেড়ে ওঠা বাচ্চাটির জন্য উৎসাহিত ছিলাম আমি আর দাদাজান। এরপর অপেক্ষার পাট চুকিয়ে জন্ম নেয় আমার পুতুল বউ নামক মেয়েটি। আমার দাদাজান চেয়েছিলেন তার সাথে আমার বিয়ে হোক। সেকেলে দাদাজান আমাদের হাত দিয়েই টিপসই দেয়। এরপর আমরা বাধ্য সন্তানদের মতোই মিশতাম। বলা চলতো আমি আর সেই পুতুল, ও সাথে ছিল আমার আরেক ভাই অহর্নিশ আদ্র। আমরা তিনজনেই একসাথে বেশ বাধ্য সন্তান হয়েই থাকতাম। আমরা এক একজন ছিলাম বাবার থেকেও মা ভক্ত। এটার কারণ আমরা তিনজনে একসাথে আমাদের পছন্দগুলোকে মিলিয়ে রাখতাম। দিন ভালোই যায়, কিন্তু আমাদের পারিবারিক ব্যবসাটা একটু অনুন্নত হয়ে ওঠে। তাও ভালোই দিন চলে যায়। আমাকেও আমার মামা বিদেশে নিয়ে যান। সেখানে দেখা হয় আমার মামাতো ভাই আরহাম খান বীরের সাথে। আমরা সমবয়সী, একসাথে দিনগুলো বেস্ট ফ্রেন্ডের মতো কাটাতে থাকি। হঠাৎ একদিন জানতে পারি আমার দাদাজান মারা গেছেন। এরপর আরও দুর্ঘটনার খবর আসে। আমার নাকি এক ভাই জন্ম নেয়। আমি বড় ভাই হয়ে গেছি, কিন্তু সেও হারিয়ে গেল। তাকে হারিয়ে আমার বাবা আর আমার দ্বিতীয় মা পাগল প্রায়। সন্তান হারানোর কষ্ট বাবা মায়ের জন্য মরণের যন্ত্রণার মতো। বাবা মায়ের হুঁশ জ্ঞান হারিয়ে যাওয়ার উপক্রম। এরপরেই বছর পেরোতে পারিনি আমার ছোট মা সড়ক দুর্ঘটনায় মারা যান। সেই সাথে নিখোঁজ ছিল আমার সেই ছোট্ট পুতুল বউ। তাকে হন্যি হয়ে খুঁজেছে আমার বাবা, ঠিক যেমনটা আমার দ্বিতীয় ভাই হারিয়ে যাওয়ার সময় খুঁজেছিল। এত বেশি উন্নত প্রযুক্তি না থাকায় কাউকেই খুঁজে পেল না। আজ হঠাৎ সেই পুতুল বউ নামক মেয়েটির আগমন, যাকে এতদিন সর্দার মহলে সবাই মৃত ভাবত, কিন্তু আমাকে এখানেই জানিয়ে দিতে হচ্ছে আমি আমার মায়াবতীতে আসক্ত। আমার বউ আমার মায়াবতী। সে যতই আমার অতীত আসুক, আমি শুধু আমার বউ রূপে তাকেই চিনি, যাকে আমি কবুল বলে গ্রহণ করেছি। আর কোনো প্রশ্ন? সাংবাদিকদের দিকে তাকিয়ে বলে রাজ। রাজের কথা শুনে অনেকে চোখেই পানি। এখানে উপস্থিত সবাই রাজের কথাতে সন্তুষ্ট। রাজ যেহেতু পাবলিক পারসন, তাই তাকে সবার কাছেই পরিষ্কার থাকতে হবে। পারিবারিক ব্যাপার গোপন রাখা শ্রেয়, কিন্তু কিছু ব্যাপার গোপন রাখা মানে পরবর্তীতে বিষের আগমন ঘটানো। এই যেমন সোনালি করতে চেয়েছিল, রাজ সেই সুযোগ দিল না। সোনালি ক্ষিপ্ত নয়নে চেয়ে আছে। রুবি স্বস্তি নিঃশ্বাস নিল। এই সাইকো নারীর স্বামীকে পুতুল বর বলে ডাকতে হবে না। এমনিতেও রুবি এসব ঢং করতে পারে না। মায়া এগিয়ে এসে রুবির হাত ধরে বলে, তুমি আমার ননদ হও। রাজ খুশখুশ করে কাশলো। পিছন থেকে মিটমিট হেসে মজা নিচ্ছে বীর, আদ্র ও রুদ্র। নিজের স্থানে আরেক নারীকে দেখে তাকে ননদ বলা হচ্ছে। এমন দৃশ্য দেখে হাসি ছাড়া কি বা লাগবে। রুবি মায়ার দিকে ফিরে আলতো হেসে মাথা উপর নিচ করে। মায়া বলে, আমি তোমার বড় ভাবি, তোমার অতীতে থাকা পুতুল বরের কলেমা কাবিন ও পরিপক্ক আইনগত বউ। আমাকে ভাবি বলি ডাকবে। রুবি এতক্ষণ চুপ থাকায় গলা শুকিয়ে গেছে তার। মুখটা হা করে কোনো রকমে শুষ্ক গলায় বলে, ঠিক আছে ম্যাম। সবাই রুবির দিকে অবাক হয়ে তাকালো। মায়া ভ্রু উঁচিয়ে বলে, ম্যাম না, ভাবি। ভাবি? হ্যাঁ ভাবি, মন্ত্রীমশাইয়ের বউ এখন আমি, আর বউ তো তোমার ভাবি হবে। আচ্ছা ভাবি। রুবি মনে মনে বলে, এই সর্দার মহলের মোহনা সর্দার আসলে কে? আমাকে কেন যে ঢোকালো ম্যাম, আল্লাহই ভালো জানে। আল্লাহ যাই করো, আমি যেন বিপদে না পড়ি। রুবি ভয়তে আছে। সোনালি এসে রুবির হাত ধরে নিয়ে গেল মোহন সর্দারের সামনে। মোহন সর্দারের উদ্দেশ্যে বলে, এই দেখো মোহন, তোমার মোহনা। সেদিন রাতে তুমি রাগ করে ভেতরে চলে যাওয়ার পর মোহনাকে হারিয়েছিলে। কত কষ্টটাই না পেয়েছো মেয়েটাকে হারিয়ে। আমি কথা দিয়েছিলাম একদিন ঠিক এনে দেবো তোমার মেয়েকে। আজ দিলাম আমি তাকে এনে। মোহন সর্দার আদুরে হাতে মেয়েকে আগলে নিলেন। এতগুলো বছর পর মেয়েকে দেখে বাবার মন উঠলে উঠেছে। মেয়েকে দেখে আনন্দে চোখের পানিও ফেলল। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমার মোহমা। রাজ হামি দিয়ে মাহমুদ সর্দারের পাশে দাঁড়িয়ে বলে, এই রাতে বউ নিয়ে কোথায় বিশ্রাম নিব? তা না বাবা, নকল মেয়ের ঢং দেখছি। নকল মেয়েটা আসলো কোথা থেকে? তোমার বৌমার মুখের দিকে একবার তাকাও। ট্রেইলার তো ওই চাঁদ মুখটায়। মাহমুদ সর্দার একবার মায়ার দিকে তাকালেন। মায়া হাসছে রহস্যের হাসি। মাহমুদ সর্দার বলেন, তোমার বউ আবার কি চাল চালতে চায়?
আমার বউয়ের মাথায় কখন কোন ধরনের কুচক্র চলে এটা যদি আমি বুঝতাম, তাহলে তো আজ আমি পারিবারিক ড্রামা না দেখে নিজের ঘরে গিয়ে বউ নিয়ে ঘুমাতাম। আজকের ব্যাপারটা কিন্তু ভালো ঠেকছে না। তুমি এতটাও হেয়ালি করতে যেও না ব্যাপারটা। মায়া মা কিন্তু রাগী মস্তিষ্কের, যখন তখন ঝামেলা বাঁধিয়ে দিতে পারে। জানোই তো ওর মেন্টাল কন্ডিশন।